নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ঢেলে সাজছে কলকাতা পুলিশের রণসজ্জা। অশান্তি হিংসা মোকাবিলায় আরো মজবুত লালবাজার। রাজ্যে পালা বদলের পর ঢেলে সাজছে কলকাতা পুলিশের রণসজ্জা। অশান্তি হিংসা মোকাবিলায় আরো মজবুত লালবাজার। কলকাতা পুলিশে এবার আধা সেনা মডেল। হেলমেট, লাঠি, ঢাল, বডি প্রোটেক্টর থেকে নন লেথাল আর্মস তুলনা করে দেখা হবে কলকাতা পুলিশের অস্ত্র সরঞ্জাম। আরো মজবুত করতে লালবাজারে এবার কলকাতা পুলিশে এবার আধা সেনা মডেল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই আধা সেনা মডেল কিভাবে তৈরি হবে এবং আধা সেনা মডেল নিয়ে কিরকম পরিকল্পনা? প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন অফিসার সেই কমিটি লিড করছেন। তারা দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ বা সিএপিএফ যে ধরনের সরঞ্জাম তারা ব্যবহার করে থাকেন হিংসাত্মক ঘটনা বা অশান্তি রোখার ক্ষেত্রে, তারা যখন ময়দানে নেমে তখন তারা কাজ করেন, যে সমস্ত অস্ত্র বা হেলমেট, লাঠি বা ঢাল যেগুলো ব্যবহার করে থাকেন তার সঙ্গে তুলনা করে বা তার সেই রকমই একদম সমগোত্রীয় সরঞ্জামেই আসতে চলেছে আমাদের কলকাতা পুলিশের বাহিনী। ইতিমধ্যেই একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যে কমিটি 15 দিনের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে রিপোর্ট দেবেন যে কলকাতা পুলিশের এই মুহূর্তে কী ধরনের সরঞ্জাম রয়েছে হিংসাত্মক ঘটনা প্রতিরোধ করার ক্ষেত্রে। অন্যদিকে সিএপিএফ বা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী কী ধরনের প্রোটেকশন তারা ইউজ করে থাকে। সেক্ষেত্রে বডি প্রোটেকশন হতে পারে, হেলমেট হতে পারে, নন লেথাল ওয়েপন, রাবার বুলেট, তারপর হচ্ছে কাঁদানে গ্যাস কী ধরনের ব্যবহার করে থাকে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বা দিল্লি পুলিশ। ঠিক একইভাবে আমাদের কলকাতা পুলিশকে সাজিয়ে তোলা হবে, এমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। সেখানেই তিনি নির্দেশ দিয়েছিলেন যে কলকাতা পুলিশকেও রণসজ্জা সাজিয়ে তুলতে হবে। একদম কোনো দিক থেকে কোনো ফাঁকফোকর থাকবে না। সেক্ষেত্রে আধা সামরিক বাহিনী যে পথে হিংসাত্মক ঘটনার মোকাবিলা করে থাকে, যে ধরনের সরঞ্জাম তারা ব্যবহার করে থাকেন, সেই ধরনের সরঞ্জামেই কিন্তু সেজে উঠতে চলেছে লালবাজার। এবং 15 দিনের মধ্যে যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসারদের যে নেতৃত্বে যে কমিটি করা হয়েছে, তারা তুলনামূলকভাবে তারা বিশ্লেষণ করবেন যে সেন্ট্রাল ফোর্স বা সিএপিএফ বা দিল্লি পুলিশ যে ধরনের সরঞ্জাম ব্যবহার করে থাকেন, ঠিক আমাদের কলকাতা পুলিশের কাছে সেই ধরনের সরঞ্জাম রয়েছে কিনা, না থাকলে তাহলে নতুন সরঞ্জাম কেনা হবে। এবং তারা যে ধরনের সরঞ্জাম ব্যবহার করে থাকে কলকাতা পুলিশে এখনও পর্যন্ত কী ধরনের সরঞ্জাম রয়েছে, পুরোটা বিশ্লেষণ করে তারা একটা রিপোর্ট দেবেন কলকাতা পুলিশ কমিশনারের কাছে। তারপরেই যদি দেখা যায় যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ধাঁচে রণসজ্জা সাজাতে গেলে আরও বেশ কিছু অত্যাধুনিক সরঞ্জাম কেনার প্রয়োজন রয়েছে, তাহলে সেইভাবেই সেই সমস্ত অস্ত্র বা সরঞ্জাম কেনার কিন্তু পথে এগোবে কিন্তু লালবাজার, এমনটা লালবাজার সূত্রে খবর। এবং গতকালই কলকাতা পুলিশ কমিশনারের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেশ, ধন্যবাদ অমিত। এক বছরে বদলে গেল ছবি। ঈদের নামাজ আর রাস্তায় নয়, সুজাপুরে এবার মসজিদ চত্বরে নামাজ। যে ছবি দেখাচ্ছি আপনাদের, এক বছরে বদলে গেল ছবি। ঈদের নামাজ আর রাস্তায় নয়, সুজাপুরে এবার মসজিদ চত্বরেই নামাজ। গতকালের ছবি দেখছেন সুজাপুরে, যেখানে মসজিদ চত্বরেই নামাজ পড়া চলছে। ঈদের নামাজ আর রাস্তায় নয়, রাস্তা অবরোধ করে রাস্তায় একেবারে ভিড় জমিয়ে নামাজ নয়, এবার মসজিদ চত্বরেই নামাজ। তবে এবার আপনাদের গত বছরের ছবি দেখাচ্ছি। দেখুন, গত বছরের ছবি, সুজাপুরে জাতীয় সড়কেই ঈদের নামাজ পড়া হয়েছিল। দেখুন, জাতীয় সড়কের মধ্যেই ঈদের নামাজ পড়া হয়েছিল গত বছরেও, কিন্তু এবছর ছবিটা বদলে গিয়েছে। গতকাল ঈদের নামাজ পড়া হয়েছে মসজিদ চত্বরেই। দেখুন, দুটো ছবি দেখাচ্ছি, গত বছর আর এবছর। গত বছর কিন্তু এই জাতীয় সড়ক অবরোধ করে জাতীয় সড়কের ওপরে ঈদের নামাজ পড়া হয়েছিল, কিন্তু এবছর ছবিটা একেবারে বদলে গিয়েছে। ঈদের নামাজ আর রাস্তায় নয়, গতকালের ছবি দেখাচ্ছি, সুজাপুরে এবার মসজিদ চত্বরেই নামাজ। সেই দুটো ছবি আপনারা পাশাপাশি দেখছেন। এক হচ্ছে গত বছরের ছবি আর এটা পরেরটা হচ্ছে
গতকালকের ছবি। এই এক বছরের মধ্যে পার্থক্যটা দেখুন। রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ। 16ই আগস্ট থেকে শুরু হাউস লিস্টিং। 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ির তথ্য সংগ্রহ। ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। আরো একবার জানাই, রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ। 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ির তথ্য সংগ্রহ। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এই জনগণনা কাজ কিভাবে চলবে, এই পদ্ধতি কিভাবে শুরু হবে? দেখো, এই জনগণনার কাজের পদ্ধতি কিভাবে হবে তা নিয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুপুর সময় বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন এবং তারপর প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনাও করবেন। এবং আজকের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে এই জনগণনার কাজ কিভাবে হবে আমাদের রাজ্যে। তবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 16ই আগস্ট থেকে শুরু হবে হাউস লিস্টিং বা বাড়ির তথ্য সংগ্রহের কাজ। 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনার কাজ। শুধু তাই নয়, এবার ব্যবহার করা হবে HLO মোবাইল অ্যাপ, যেখানে পরিবারের সমস্ত তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। শুধু তাই নয়, যে তথ্যগুলি সংগ্রহ করা হবে সেখানে বাড়ির ধরন, ছাদ, মেঝের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও সাধারণ মানুষের জন্য থাকছে সেলফ এনামুরেশনের সুযোগ, অর্থাৎ সরকারি পোর্টালে অনলাইনে তারা তথ্য জমা দিতে পারবেন 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত। এছাড়াও জনগণনার কাজে একাধিক প্রযুক্তিও ব্যবহার করা হবে। বিএলওদের এনামুরেটর হিসাবে ব্যবহার করা যায় নাকি তা নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে পরিকল্পনা করা হচ্ছে যে কিভাবে এই জনগণনার কাজ শেষ হবে। তার কারণ এর আগে প্রায় 1,25,000 এনামুরেটর এবং আরো বেশি সংখ্যক সুপারভাইজার প্রয়োজন হবে এই জনগণনার কাজ করার জন্য। যেহেতু রাজ্যে সময়সীমা কম রয়েছে জনগণনার কাজের জন্য, সেই কারণে এই বিপুল পরিমাণ কর্মীর প্রয়োজন হবে জনগণনার কাজ শেষ করতে। আর তাই এনামুরেটর কারা হবে তা নিয়ে রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় পরিকল্পনা করা হচ্ছে। আজ দুপুর 2টো থেকে জনগণনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভার্চুয়াল বৈঠক করবেন জেলা শাসকদের সঙ্গে। মনে করা হচ্ছে সেখানেই এই জনগণনা নিয়ে রাজ্যের তরফে কি কি রোডম্যাপ তৈরি করা হয়েছে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। বেশ, রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ। 16ই আগস্ট থেকে শুরু হাউস লিস্টিং। 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ির তথ্য সংগ্রহ। ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। জনগণনায় HLO মোবাইল অ্যাপের ব্যবহার। HLO অ্যাপে পরিবারের তথ্য সংরক্ষণ। নাগরিকদের জন্য সেলফ এনুমারেশনের সুযোগ। 1 আগস্ট থেকে 15ই আগস্ট সরকারি পোর্টালে তথ্য জমার সুযোগ। দ্রুত কাজ শেষ করতে বিএলওদের এনুমারেটর হিসাবে ব্যবহারের ভাবনা। আজ শুরু হচ্ছে প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের প্রশিক্ষণ। নবান্নে জনগণনার প্রশিক্ষণ শিবিরে থাকবেন মুখ্যমন্ত্রী। জনগণনা নিয়ে ডিএমদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রীর। আর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। টেট নিয়ে রিভিউ মামলায় রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষকদের টেট পাসে সময়সীমা বাড়লো। টেট পাস করতে আরো 1 বছর সময় শিক্ষকদের। টেট নিয়ে রিভিউ মামলার রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষকদের টেট পাসে সময়সীমা বাড়লো। টেট পাস করতে আরো 1 বছর সময় শিক্ষকদের। এ নিয়ে আরো জানবো, আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, দেখো, সর্বোচ্চ আদালতে টেট পাস নিয়ে একটি মামলা ছিল এবং যেটা কর্মরত শিক্ষকদেরকে টেট পাস করতেই হবে তেমন রায় দেওয়া ছিল। সেখানে দাঁড়িয়ে দীপঙ্কর দত্তর বেঞ্চ আজকে এই রায় শুনিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সময়সীমা আরো 1 বছর আরো 1 বছর বাড়ানোর কথা সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে শিক্ষকরা যাদেরকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এই সময়সীমার মধ্যেই তাদেরকে টেট পাস করতেই হবে, নচেত তারা যে প্রমোশনাল পোস্টিং সেই পোস্টিং তারা পাবেন না। সেই জায়গা থেকে তারা কিছুটা রেহাই পেলেন এবং 1 বছর সময় তাদেরকে দেওয়া হলো। 1 বছরের মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে। একেবারে টেট নিয়ে রিভিউ মামলার রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষকদের টেট পাসের সময়সীমা বাড়লো। টেট পাস করতে আরো 1 বছর সময় শিক্ষকদের।
2028-এর 31শে অগস্টের টেট পাস বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর। আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, কর্মরত শিক্ষকদের জন্য বলা যায় বড় সুযোগ। একেবারে 2027 সালের 31শে অগস্ট পর্যন্ত এই ডেডলাইন ঠিক করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেটাই রিভিউ মামলায় পরিবর্তিত করলো, আরো 1 বছর সময় দিল এবং বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ আজকে এই রায় ঘোষণা করে। এক্ষেত্রে কর্মরত যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের জন্য এই টেট কিন্তু বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে 2027 নয় 2028 সালে 31শে অগস্টের মধ্যে টেট কোয়ালিফাইড হতেই হবে। তবে এক্ষেত্রে একটি ছাড়ের কথা বলা হয়েছে, যে সমস্ত প্রাথমিক শিক্ষকদের চাকরি রয়েছে আর মাত্র 5 বছর, তাদের ক্ষেত্রে কিন্তু এই টেট কোয়ালিফাইড করতে হবে না। কিন্তু অর্থাৎ যিনি 60 বছরে রিটায়ার করবেন আর যদি 55 বছর বয়স হয় সেক্ষেত্রে তাদের টেট লাগবে না। কিন্তু অন্য যে সমস্ত কর্মরত শিক্ষক তাদের প্রত্যেকের জন্য টেট দেশ জুড়ে বাধ্যতামূলক হলো এবং 2028 সালের 31শে অগস্টের মধ্যে প্রত্যেক প্রাথমিক শিক্ষক কর্মরত যারা রয়েছেন তাদের টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড হতেই হবে। বেশ, টেট নিয়ে রিভিউ মামলার রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষকদের টেট পাসের সময়সীমা বাড়লো, টেট পাস করতে আরো 1 বছর সময় শিক্ষকদের। 2028-এর 31শে অগস্টের মধ্যে টেট পাস বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। 5 বছর চাকরি থাকলে টেট বাধ্যতামূলক নয়। আনুগত্য নয়, পারফরমেন্সই শেষ কথা, আমলাদের কড়া বার্তা দিল রাজ্য সরকার। প্রশাসনের স্বচ্ছতায় জোর। সমন্বয় এবং স্বচ্ছতা, এই জোড়া মন্ত্রেই রাজ্য প্রশাসনকে চালাতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই পদোন্নতির ক্ষেত্রে আনুগত্য নয়, একমাত্র মাপকাঠি হবে পারফরমেন্স। প্রশাসনের সর্বস্তরে এই বার্তা পৌঁছে দিলেন মুখ্য সচিব। এবার দপ্তরের সচিবদের কাজের মূল্যায়নও করা হবে। তার কারণ এবার আনুগত্য নয়, পারফরমেন্সই শেষ কথা হবে দপ্তরের সচিবদের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব এই বার্তা প্রত্যেকটি দপ্তরের সচিবদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। কারণ একটাই, যাতে সাধারণ মানুষ বিভিন্ন দপ্তর থেকে সরাসরি পরিষেবা পায়। সরকারের বার্তা, পারফরমেন্স দেখেই বিচার হবে দপ্তরের সচিবদের। সচিবদের কাজের উপরই নির্ভর করবে তাদের ভবিষ্যৎ। কত তাড়াতাড়ি নতুন প্রকল্প কার্যকর হচ্ছে সেদিকেও থাকবে নজর। প্রশাসনের স্পষ্ট বার্তা, প্রকল্প বাস্তবায়নে গাফিলতি বা ধীরগতি বরদাস্ত করা হবে না। কে কতটা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তার উপর নির্ভর করবে প্রশাসনে আগামী দিনে তার ভূমিকা। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রতিটি দপ্তরের কাজের চুলচেরা বিশ্লেষণ হবে। বিভিন্ন দপ্তরের সচিবদের কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী নিজে। রাজ্যে পালাবদল, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় ডাবল ইঞ্জিন সরকার। বিজেপি আসতেই রাজ্যে ফের চালু হচ্ছে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প। সেই সঙ্গে রয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণও। কাজ বেশি, দায়িত্ব অনেক, তাই আরো অ্যাক্টিভ হতে হবে প্রশাসনকে। পাশাপাশি আগের সরকারের সময়ে নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে, ভুরি ভুরি বেনিয়ম ধরা পড়ে। সেই সমস্ত ভুল শুধরে এগোনোই এখন চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন তার প্রশাসনের মন্ত্র হবে কথা কম কাজ বেশি। আপনাদের উপর যা যা ঘটেছে আমি নিশ্চিত ভুলে যাইনি, কিন্তু মুখ্যমন্ত্রী কথাবার্তা খুব হিসাব করে বলতে হয়, অতএব কথা কম কাজ বেশি। যেমন নির্দেশ তেমন কাজ। ইতিমধ্যেই অফিসারদের একগুচ্ছ নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের প্রকল্পগুলি কোনটা কি পরিস্থিতিতে আছে, কোনটা কিভাবে চালানো হবে, কোন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কোনটা হচ্ছে না, এই সমস্ত বিষয়ে আপডেট চেয়েছেন মুখ্যমন্ত্রী। কাজ কঠিন, তাই পারফরমেন্সই শেষ কথা। কাজ দিয়েই আমলাদের বিচার করবে সরকার, আনুগত্য দিয়ে নয়। পালাবদলের পর রাজ্যে আমলাতন্ত্রে আস্থা ফেরাতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি সৌজন্যে আমলাদের ডিনারে যোগ দেন তিনি। বদলের বাংলায় সুশাসনে জোর দিচ্ছে বিজেপি সরকার। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। পালাবদলের রাজ্যে নজরে লটারি ফিরছে। বন্ধ হয়ে যাওয়া বঙ্গলক্ষ্মী ও ধনলক্ষ্মী, বন্ধ হচ্ছে ডিয়ার লটারি।
লটারিতে স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। আগের যে প্রশাসন ছিল জানি না কি কাজ করেছে। আমাদের এখন নতুন যে সিএম হয়েছে শুভেন্দু অধিকারী, আশা করি সে যদি এখন এইটাকে ভালো করে নজর দেয় এবং দেখে ভাগ্যশ্রী বঙ্গলক্ষ্মী আসার কথা, আশা করি ভালো হবে। বাংলায় পালা বদল, এবার বদল লটারিতেও। বন্ধ হয়ে যাচ্ছে ডিয়ার লটারি, বাংলায় ফিরছে বন্ধ হয়ে যাওয়া বঙ্গলক্ষ্মী ও ধনলক্ষ্মী। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়কে বলা হচ্ছে ওই পুরনো টিকিটটা যেন আবার বাজারে তাড়াতাড়ি ছাড়া হয়, তার জন্য ওনাকে আমাদের অশেষ ধন্যবাদ। আমি অনেক পুরনো দিনের সেলার, টিকিট বিক্রি করি। এই ডিয়ার টিকিট আসার পরে আমাদের সংসার চালাতে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এই ডিয়ার টিকিটের অত কিছু প্রাইজ হয় না, আগের টিকিটের প্রচুর প্রাইজ হতো, বা ওটা আমাদের রাজ্য সরকারের ছিল, ওটা পশ্চিমবঙ্গ সরকারের টিকিটটা যেন আবার বাজারে যত সম্ভব হয় তাড়াতাড়ি ছাড়লে আমরা বিক্রি করতে পারি, যা আমাদেরও রুটি রোজগার হয়। একসময় বাংলায় লটারি ছিল রাজ্য সরকারের অধীনে। সরকারি লটারি পরিচালনা করত অর্থ দফতরের অধীনে থাকা ডিরেক্টরেট অফ স্টেট লটারিজ। ফলে লটারি থেকে হওয়া আয়ের পুরোটাই যেত সরকারের ঘরে। 2011-এ রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তারপরেই লটারিতে লোকসানের দিন শুরু। ক্ষমতায় এসেই লটারি সংক্রান্ত আইনে বদল আনে তৃণমূল। সাধারণ লটারির ড্রয়ে 1 লক্ষ টাকা এবং বাম্পার লটারির খেলাতে 5 লক্ষ টাকার কর চাপানো হয়। করের চাপে সরে দাঁড়াতে শুরু করেন বহু লটারি অপারেটর। রাজ্যের কোষাগারে লটারি সংক্রান্ত আয় কমতে থাকে। বন্ধ করে দেওয়া হয় বঙ্গলক্ষ্মী লটারি, নিষিদ্ধ করা হয় অনলাইন লটারিও। এরপরেই জনপ্রিয়তা বাড়ে ডিয়ার লটারি। ডিয়ার লটারি চালাতেন প্রাইভেট ডিস্ট্রিবিউটররা। রাজ্য সরকারের ভূমিকা ছিল শুধুমাত্র নিয়ন্ত্রকের। তৃণমূল সরকারের আমলে বারবার ডিয়ার লটারিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাতে নাম জড়িয়েছে তৎকালীন শাসক দলের তাবর নেতাদেরও। ডিয়ার লটারিতে কেষ্ট লাভ হয়েছে বীরভূমের কেষ্টরও। 21-এ 1 কোটি টাকার লটারি জেতেন অনুব্রত মণ্ডল। জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, তাঁর স্ত্রীও জিতেছেন ডিয়ার লটারির 1 কোটি টাকা। তৃণমূলের লটারি, তৃণমূলের সিস্টেম, তৃণমূলের টাকা ওখানে খাটতো, ওখানের টাকা তৃণমূলে খাটতো। ডিয়ার থেকে বেশি স্যাটিসফ্যাকশন পান? সত্যি কথা বলি, অনেক কাটি কিন্তু কোনো রকম প্রাইজ আমাদের হয় না, এটাই আমাদের দুর্ভাগ্য। কোন লটারি টিকিট কাটেন, কোন কোম্পানি? এই ডিয়ার। কোনো উপকার পাইনি ডিয়ার থেকে, আমরা কিছুই পাচ্ছি না, খালি কেটেই যাচ্ছি, টাকা পয়সা সব ধ্বংস। অভিযোগ, ডিয়ার লটারির লাভের অংশ পৌঁছতো না রাজ্যের কোষাগারে। অনেক সময় লটারি খেলা হয়ে যেত অবিকৃত টিকিটে, অর্থাৎ কেউ কেনেননি এমন লটারির টিকিটে 1 কোটি টাকার পুরস্কার দেওয়া হয়ে যেত। ফলে সাধারণ ক্রেতাদের কোনো লাভ হতো না, নির্দিষ্ট কোনো ব্যক্তির পকেটে ঢুকতো এই টাকা। অভিযোগ, লটারিকে কালো টাকা সাদা করার জন্য ব্যবহার করা হতো। বাংলায় লটারির দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। ডিয়ার লটারি চালায় ফিউচার গেমিং। এই কোম্পানি তৃণমূলের ইলেকটোরাল বন্ড কিনেছে। 26-এ ভোটের প্রচারে বারবারই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে এই লটারি দুর্নীতি বন্ধ করার প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী হয়েও কড়া বার্তা দিয়েছেন। এরপরেই লটারিতে স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত রাজ্যের। ফেরানো হচ্ছে বঙ্গলক্ষ্মী ও ধনলক্ষ্মী লটারি। এগুলি নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকারের অর্থ দফতর। আগামী অর্থবর্ষ থেকেই তা চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লটারি ইত্যাদি ক্ষেত্রে রাজ্য সরকার যা নীতিগত সিদ্ধান্ত যা নেবেন সেটা রাজ্য সরকারের বিষয়, কিন্তু রাজ্যের টাকা বাইরের রাজ্যে চলে যাওয়া একতরফাভাবে গত 15 বছরের মধ্যে একটা বড় অংশ সময় দেখেছি যে একজন ব্যক্তি প্রত্যেক 7 দিনে বা তার বাড়ির লোক প্রতি 7 দিনে ফার্স্ট প্রাইজ পেয়ে যাচ্ছে। কেননা এরম ভাগ্যবান ভাগ্যবতী যারা রয়েছেন তাদেরকেও আইডেন্টিফাই করা দরকার, এবং কোন জাদু বলে তারা এই ভাগ্যের সাধনাটা করতে পারতেন সেটাও জানা দরকার। ডিয়ার লটারির মতো লটারি পরিষেবা শুরু হবার দরুন রাজ্যের কোষাগার ক্ষতির সম্মুখীন হয়েছে। আর এবার তারই বদল চাইছে নয়া সরকার। এবার অর্থ দপ্তরের অধীনেই হবে টেন্ডার, শুরু হবে রাজ্য সরকারের অধীনেই লটারি পরিষেবা। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।
এবার কালিম্পং এর ছবি দেখাবো। কালিম্পং এ দুর্যোগ, টানা বৃষ্টিতে জেরবার শৈল শহর। গতকাল সন্ধে থেকে ভারী বৃষ্টি কালিম্পং এ, বিপর্যস্ত কালিম্পং এর জনজীবন। যে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন জলের স্রোতে একদম খড়কুটোর মতো ভেসে যাচ্ছে বাইক। গতকাল সন্ধে থেকে ভারী বৃষ্টি কালিম্পং এ, বিপর্যস্ত কালিম্পং এর জনজীবন। টানা বৃষ্টিতে জেরবার শৈল শহর।